আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরমেন্সই করেছে আমার মতে। শুরু থেকে বলেছিলাম বাংলাদেশ বেশি কিছু করার মতন সামর্থ্য নেই এবং কিছুই করতে পারবে না। কোনো ইম্প্যাক্টফুল ক্রিকেটও খেলতে পারবে না, কোনো কারো মনের মধ্যে দাগ কাটার মতনও কিছু করতে পারবে না। তাই হয়েছে খুব সহজেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ এবং বেশ নিম্নমানের দল হিসাবেই বাদ পড়ে গেলাম। মানে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে এটাতে আশা ছিল, ওটাতে আশা ছিল না, কোনোভাবেই কিছু হলো না, হওয়ার কথাও না। টিম সিলেকশন তো করাটা খুবই মুশকিল। আমি বুঝতে পারি বিসিবি বা কোচের বিষয়টা, যে আসলে কোনো প্লেয়ার ফর্মেই নেই। এমন সব প্লেয়ারের কে দলভুক্ত করা হয়েছে যারা ফর্মেই নাই, প্লাস দলের বাইরেও কারোর ফর্ম নাই যে কাউকে দলে যুক্ত করবে। এটার অন্যতম ব্যর্থতা বিসিবির, কারণ বিসিবি দেশের ক্রিকেট কাঠামো এমনভাবে তৈরি করে আনতে পারে নাই যেখান থেকে প্লেয়ার তৈরি হতে পারে। আমাদের বেশিরভাগ প্লেয়াররাই ট্যালেন্ট নিয়ে জন্মায়। সেই ট্যালেন্ট তাদের কিছুদিন থাকে এবং যখন ন্যাশনাল টিমে ঢুকে তখন নানাবিধ পারফরমেন্সের চাপ, ইন্টারন্যাশনাল ক্রিকেট আগায় যাওয়ার আর আমরা পিছায় থাকার চাপ, মিডিয়া, এগুলো আর তারা হ্যান্ডেল করতে পারে না। এই জন্য মোস্টলি দেখা যায় 18, 19, 20 এই 3 বছরই একটু আশা জাগানি একটা পটেনশিয়ালিটি থাকে তাদের মধ্যে, যেটা সারা বিশ্বও দেখে আন্ডার-19 বা আন্ডার-16-এর মাধ্যমে, কিন্তু তারপরে আর হয় না। কারণ হয় না ওই ব্যর্থতা, এটা সম্পূর্ণভাবে বিসিবির। কারণ ডোমেস্টিক ক্রিকেটের কোনো স্ট্রাকচার নাই। আমরা যখন ক্রিকেট খেলতাম, বিভিন্ন জেলায় জেলায় লিগ হতো, পেপারে আসতো, দেখতাম, আমাদের নাম পেপারে আসতো, আমরা প্রাউড ফিল করতাম এই কোর্সে। এইভাবে একটা উদাহরণ হিসেবে খুলনার কোনো ছেলেকে চিনতাম, রাজশাহীর কোনো ছেলেকে চিনতাম যে ও পারফর্ম করতেছে ওখানে। কিন্তু এখন আপনি কার কথা বলবেন? সিলেটের কোনো ছেলের নাম, রাজশাহীর কোনো ছেলের নাম, খুলনার কোনো ছেলের নাম, চট্টগ্রামের না, একটু শুনতে পারবেন না। একমাত্র যদি কারোর একাডেমিতে, প্রাইভেট একাডেমিতে ভর্তি হয় অথবা বিকেএসপি থেকে যদি কেউ আসে, দ্যাটস ইট। আর কোনো ওয়ে নাই আমাদের। সো কীভাবে ক্রিকেট আগাবে আর পাইপলাইনে প্লেয়ার আসবে, এটা আমি কোনোভাবেই আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এর আগেও বলছিলাম যে এই দলটি আন্ডার-19-এ চ্যাম্পিয়ন হয়েছিল, ওখানে বেশ কিছু খুবই পটেনশিয়াল কিছু প্লেয়ার ছিল, কিন্তু কেউই তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কেউই সুযোগ নিতে পারে নাই। কারণ সেই একই কথা, ডোমেস্টিকে পর্যাপ্ত খেলা নাই, কম্পিটিশন নাই, পিচ নাই, সব ঢাকা কেন্দ্রিক খেলা, একই জায়গায় খেলা, বাসা থেকে গিয়ে খেললাম বা হোটেল থেকে গিয়ে খেললাম, আর ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয় ঘুরে ঘুরে। বিসিবির উচিত আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলা বিভিন্ন জেলায় জেলায় আয়োজন করা। এটা আমার একটা পরামর্শ বিসিবির প্রতি। যদি কেউ কখনো শুনে থাকেন তাহলে আমি পরামর্শ এটা আমার, যে বিভিন্ন জেলায় জেলায় খেলা ফেলাইতে হবে, জেলায় জেলায় খেলা ফেলাতে হবে। তাহলে এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করে 2 দিন পরে ম্যাচ খেলার যে একটা মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন, সেটা ডেভেলপড হবে। নতুন ওয়েদারের সাথে দ্রুত অ্যাডজাস্টের ডেভেলপমেন্ট হবে। নতুন পিচে গিয়ে নতুন ফেসিলিটিস, কোথাও ভালো ফেসিলিটিস, কোথাও খারাপ ফেসিলিটিস, এটার মধ্যে যে মানায় নেওয়ার একটা ডেভেলপমেন্ট, এগুলা হবে। এটা করা উচিত। আমি মনে করি প্রতি সপ্তাহে এক দল এক জায়গায় গিয়ে খেলবে, কিন্তু সমস্যা হচ্ছে দলগুলা এগুলা পয়সা খরচ করতে পারে না, কারণ দলগুলোর মধ্যে কোনো প্রফেশনালিজম নেই। তারা জাস্ট নাম দিয়ে রাখছে, দ্যাটস ইট। এটাই আমাদের কালচার স্বাধীনতার পর থেকে।
বাসায় থেকে আসবো, রিক্সা গাড়ি সাইকেল যেটাতেই পারি আইসে খেলে দিয়ে আবার চলে যাব, এইভাবে কনসেন্ট্রেশন ব্রেক প্লাস সবচেয়ে বড় কথা যে অ্যাডাপ্টেশনের যে বিষয়টা এটা আর হয় না। এই জন্য যখনই আমাদের এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে দৌড়ায় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হয়, তখন গিয়ে আমাদের অ্যাডাপ্টেবিলিটির যেই ল্যাক অফ অ্যাডাপ্টেবিলিটি আছে ওটা প্রকাশ পেয়ে যায়। তো যাই হোক, এটা একটা পিছায় থাকার অন্যতম বড় কারণ, যে জন্য আমাদের অনেক পটেনশিয়াল প্লেয়ার 18, 19, 20 এই 3 বছরে যেসব প্লেয়ার দেখা যায়, যেহেতু ডোমেস্টিক স্ট্রাকচার বলতে কিছু নাই, এই প্লেয়ারগুলা খেলে খেলে আর নিজেকে আর ডেভেলপ করতে পারে না। যেই ইয়াং ট্যালেন্ট যেটা তাদের মধ্যে বাই গড গিফটেড ছিল, ওইটুকুই তাদের থাকে, ওই স্কিল আর ডেভেলপ করা হয় না। যেমন ইংল্যান্ড দলের একটা 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 প্লেয়ার ন্যাশনাল টিমে আসতে হলে 24-26 বছরের আগে দেখা যায় না যে সে আসে, কারণ সে ওই ধাপগুলো পার হতে 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 তার কী পরিমাণ মেন্টাল স্ট্রেংথ আছে, এতদিন সে ক্রিকেট এনজয় করবে কি করবে না সেই সব প্রুফ করে তাকে দলে ঢুকতে হয়। খুব কম ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে যারা 21, 20, 21, 22-এ ন্যাশনাল টিমে খেলতে পারে। এনিওয়ে, সেটা আরেক আলোচনা আরেকদিন করা যাবে। আজকে যেটা প্রেডিক্টেবল ছিল যে নিউজিল্যান্ড খুব সহজেই বাংলাদেশকে হারাবে, এবং সেটাই হয়েছে। আমাদের প্রায় সময় যখন আইপিএলের সিজন আসে, আমাদের সাংবাদিক ভাইরা খুব বড় বড় ওনাদের চ্যানেলগুলা আসলে চলার জন্য এইসব নিউজ করেন যে অমুক চান্স পেয়ে যাচ্ছে, তমুক চান্স পেয়ে যাচ্ছে, তাকে ডাকা হচ্ছে, তার নাম উঠছে। এগুলা জাস্ট শো অফ রে ভাই, এগুলো শো অফ। বাংলাদেশের একটা প্লেয়ারকে এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস টুর্নামেন্ট কেন নিবে? আমাদের কোনো কনসিস্টেন্সি আছে? কোনো রেসপন্সিবিলিটি কেউ শো করতে পারি আমরা? ওদের তো ভাই ট্যালেন্টের দরকার নাই, ওদের তো দরকার যে প্লেয়ারটা খেলতে পারবে, যে রেসপন্সিবিলিটি নিবে ওয়ার্ল্ড ক্রিকেটে, যে দেখাবে যে আমি পারি, তাকেই তো নিবে। আমাদের এই কালকে 100 মারলেন হৃদয়, আজকে সে 24 বলে 7 রান করছে। তো এখন তার 100টাকে কি তাকে বলবেন তার ফর্ম ছিল, নাকি এটা একটা ফ্লুক হয়ে গেছে? এটা তো জাস্ট একটা ফ্লুক হয়ে গেছে, ব্যাটে লেগে গেছে, লাগতে 100 হয়ে গেছে। নাইলে যে ছেলে আগের দিন 100 করে, সেই ছেলে আর 2 দিন পরে এসে 24 বলে 7 রান করবে? এটা কোনো পারফরমেন্স? সেম ওয়েতে সবার একই অবস্থা। সো একে কেন নিবে আপনি বলেন? তো এখান থেকে বোঝা যায় যে আমাদের প্লেয়ারদের গ্রহণযোগ্যতা কোথায় আছে। এইসব ওই আইপিএল বিগ ব্যাশের আগে আমাদের বড় বড় কথা সাংবাদিকদের, ওগুলো আসলে জাস্ট চ্যানেল চড়ার মতন অ্যাট্রাকশন কথা, এগুলো বলেও লাভ নেই, শুনেও লাভ নেই। আমি আজকে ছোট একটা কম্প্যারিজন করি। রাচিন রবীন্দ্র ছেলেটা 25 বছর বয়স, একই সাথে ডেবু আপনার হৃদয়ের বয়স 24, দুজনে আন্ডার 19-এর 2 দেশের পক্ষে খেলছে। রাচিন রবীন্দ্র আপনার 2023-এ মোস্ট ইমার্জিং প্লেয়ার, আইসিসি ডিক্লেয়ার্ড প্লেয়ার ছিল। আজকে আমি ওদের দুজনের ডাটা কম্পেয়ার করে দেখলাম যে হৃদয় আজকের ম্যাচ পর্যন্ত সে 35টা ওয়ানডে ম্যাচ খেলছে, যাতে তার রান 984-85 মতন, গড় 36-এর মধ্যে, তার মধ্যে একটা সেঞ্চুরি আর 50 আছে 60টা। ওদিকে রাচিন রবীন্দ্র 27টা ম্যাচ খেলে তার 1000+ রান, গড় 43, এর মধ্যে 5টা সেঞ্চুরি করে ফেলছে সে, 9টা। আপনি এখন দেখেন ট্যালেন্ট কাকে বলে। এরা একই সাথে আন্ডার 19 খেলছে, এর ইম্প্যাক্ট দেখেন ইন্টারন্যাশনাল ম্যাচে, আর তার ইম্প্যাক্ট দেখেন। সে এখনও সম্ভাবনাময়ী প্লেয়ার, আর সে অলরেডি নাম কামায় ফেলছে। আমার খুব ভরসা ছিল তানজিদ তামিমের উপর, কারণ তার রিল্যাক্স ব্যাটিং এবং পারফেক্ট টাইমিং আমার খুবই পছন্দ। আজকে যে প্রথম ছক্কা যেটা মারছিল ইয়ানসনের বলে, ইয়ানসনের সম্ভবত সেকেন্ড ওভারে মিড উইকেটের উপর দিয়ে, কি অসাধারণ ছয়, মানে সে জাস্ট কোমরে বলটাকে জাস্ট পিওর টাইমিং,
তিনজন ধারাভাষ্যকার ছিলেন, তিনজন অবাক হয়ে গেছে তার এই টাইমিং শট, এবং আমি নিজেও। সেই ছেলে 30-এর উপরে করতে পারে না, প্রতি ম্যাচে গেলেই 30-এর কাছাকাছি গেলেই 27, 24, 25 এইখানে গেলেই সে আউট হয়ে যায়, অটোমেটিক আউট হয়ে যায় সে। কিসের জন্য যে এই ধরনের ট্যালেন্টের একটা ছেলে রান আগায় নিতে পারে না, আমার মস্তিষ্কে আসে না। এনিওয়ে, এই জন্যই আমি বললাম যে সব কিছু ওই যে বিসিবির সঠিক স্ট্রাকচার নাই দেখে, ওরা খেলার স্কোপ নাই, কম্পিটিশন নাই, সো ওদের স্কিলগুলো আর ডেভেলপ হচ্ছে না। আমরা আসলে পিছিয়ে গেছি স্কিলে, অন্য কোনো বিষয়ে না। ট্যালেন্ট ইজ এনাফ, ট্যালেন্ট উই হ্যাভ, বাট উই আর জাস্ট ফার বিহাইন্ড অন স্কিলস ডেভেলপমেন্টে কোনো প্রসেস নাই আমাদের। ম্যাক্সিমাম ব্লেম গোজ টু বিসিবি, এইটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা বলতে পারবো। তো দেখা যাক, আমাদের এখন শেষ। হ্যাঁ, দল নিয়ে একটা কথা বলতে চাইছিলাম, যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে সম্মুখে ড্রপ করে শান্তকে ওপেনিংয়ে নিয়ে আসা, কারণ এটা খুবই জরুরি ছিল, এবং দেখলাম আজকে তাই হলো। এতে আমি একটু খুশি হলাম যে আমার প্রেডিকশনের সাথে মিলে গেছে, কারণ অ্যাকচুয়ালি শান্তর এই ব্যাপারটা নিয়ে আমি আরেকটা আমার নিজস্ব মতামত আরেকটা ভিডিওর মাধ্যমে দিব। এটা একটা গুড মুভ, কিন্তু আমি আরেকটু চাইছিলাম যে নাসুমকে ইনক্লুড করার জন্য। আজকে ওদের অফ স্পিন বোলার 4টা উইকেট নিছে, মাত্র 26 রান। যে একদম সাধারণ একজন বোলার আজকে কীভাবে উইকেট কাটিয়ে দিল। আমরা মনে হয় খুব বেশি কনশাসলি খেলতে গিয়ে এই সমস্যাটা হয়েছে, গিয়ার শিফট করতে পারি না আমরা। দেখেন, রাচিন রবীন্দ্রের ক্ষেত্রে আরেকটা কথা বলি, ড্যারেন মিচেল যেহেতু আজকে নাই, সে জানে, নিউজিল্যান্ড টিমের জানে, এই রাচিন রবীন্দ্র 3টা উইকেট পড়ার পরেও যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে সে খেলছে, এইটাই হলো একটা বড় মাপের প্লেয়ার হওয়ার সবচেয়ে বড় প্রকাশ। এবং এটা করতে হয় বিগ প্ল্যাটফর্মে, বিগ মঞ্চে, বড় মঞ্চে। আপনি বড় পারফরমেন্স না করলে আপনি দুনিয়ার কারো চোখে পড়বেন না, কোথাও চোখে পড়বেন না। এটা একটা, এই তানজিদ তামিমের কথাই বলতেছি, সে যদি এরকম বড় প্ল্যাটফর্মে এসে যদি সে বড় কিছু না করে, তাহলে কিন্তু দুনিয়ার চোখে পড়াটা খুব মুশকিল। এই রাচিন রবীন্দ্র আমার ব্যক্তিগত মতামত, সে নিউজিল্যান্ডের ভবিষ্যৎ ক্যাপ্টেন হবেই হবে, এবং সে অনেক লম্বা সময় ধরে ক্যাপ্টেন থাকবে। তার মধ্যে এই অ্যাবিলিটি, তার মধ্যে এই টিমের যেই রেসপন্সিবিলিটি তার নেওয়ার মতন, তাকে দেখলেই বোঝা যায়। তার ব্যাটিং, তার হাঁটা, তার চলা, এগুলোর মধ্যে একটা বোল্ডনেস আছে। কিন্তু আমাদের ব্যাটসম্যান, আগেও বলছিলাম, সারাক্ষণ নার্ভাস। কী করব, আস্তে খেলবো না জোরে খেলবো, মেরে খেলবো কি মেরে খেলবো না, অলওয়েজ ইন এ ডাউট। এই ডেভেলপমেন্ট, এটাই হলো স্কিল ডেভেলপমেন্ট, যেটা বিসিবিকে অত্যন্ত নজর দিতে হবে। এছাড়া আমাদের কোনো ওয়ে নেই। এখন পাকিস্তান এবং বাংলাদেশের একই অবস্থা, দুধ ভাত খেলা হবে কয়েকদিন পরে। এখন দেখা যাক কী ধরনের পরিবর্তন আনে। আসলে ওটাতে আর তো কোনো ইম্প্যাক্টের কিছু নাই, দেখা যাক কী হয়। আপনারা সবাই ভালো থাকেন, আর পছন্দ হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে ভালো থাকুন, বাই।